আচ্ছা, আজকের বিষয় হলো ল্যান্থানাইড কন্ট্রাকশন অ্যান্ড ইজ অ্যাপ্লিকেশন। মানে ল্যান্থানাইড মৌলগুলো যে রেডিয়াসটা যেভাবে কমছে সেটা তো আমরা ১ম এ দেখব। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আ তার কি অ্যাপ্লিকেশন আছে। ১ম এ দেখো ল্যান্থানাইড মৌলগুলো জানতে গেলে ১ম এ আগে আমাকে পিরিয়ডিক টেবিলটায় চলে যেতে হবে। তাহলে পিরিয়ডিক টেবিলটায় আমরা এটা দেখতে পাচ্ছি যে ল্যান্থানাইড যে আ ফর্মগুলো কোথা থেকে শুরু হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। ভালো করে খেয়াল করে দেখো, ল্যান্থানাইট কিন্তু স্টার্ট হয়েছে এই যে LA, LA হচ্ছে 57, তাই তো? এই 57 এ যেটা আছে LA সেটা পর থেকে কিন্তু আমাদের ল্যান্থানাইট শুরু। কারণ দেখো 57 এর পরে কত আছে? এখানে 72, তার মানে এখানে বাকি 14 টা এলিমেন্ট গেল কোথায়? সেটা কিন্তু এইখানে। তাহলে সেডিয়াম থেকে শুরু হয়েছে এবং লুটেশিয়ামে গিয়ে কিন্তু সেটা শেষ হয়েছে। তাহলে আগে আমাকে আ ল্যান্থানাইডের কন্ট্রাকশন জানতে গিয়ে আমাদের কিন্তু সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যান্থানাইডের ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা একটু দেখে নিই। তাহলে নিয়ম হচ্ছে যখন আমি কোনো ল্যান্থানাইডের ইলেকট্রনিক কনফিগারেশন বার করব, সবার আগে তার আগে কোন নোবেল গ্যাস আছে সেটা দেখতে হবে। দেখো ল্যান্থানাইড 57 কিন্তু তার আগে রয়েছে এই যেখানে 54। এই যে 54 রয়েছে এটা কিন্তু এর আগের হচ্ছে নোবেল গ্যাস। তাহলে 54 এর পরে তাহলে জেনন ১ম এ লিখব। তারপরে দেখো ২ খানা 6 ইলেকট্রন আছে। তাহলে আমি বলতে পারি এখানে 6 2, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে 6 2, তাই তো? তারপরে দেখো আ চলে আসছে 6 2 র পরে আমরা কি আসবো? এখানে দেখো একটা 57, এই যে 57 কিন্তু রয়েছে। 57 এ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ল্যান্থানাম। তাহলে এখানে D1 কিন্তু। তাহলে 6s2 D1। তাহলে জেনন এর পরে আমাকে ২ টো ঘর যেতে হচ্ছে। একটা হচ্ছে 6s2 আরেকটা 5D1। এরপরে কিন্তু 57 এর পরে 72, তার মানে কি আছে? 4f14 টা ঢুকেছে। 4f14 কোথা থেকে ঢুকেছে? এই যে 4f14 কিন্তু ঢুকেছে এইখান থেকে এতটা। এই যে আ 58 থেকে 71, 4f14 মানে F1 2 3 4 করে 4f14। তাহলে আগে আমরা দেখে নিই কমন ইলেকট্রনিক কনফিগারেশন ফর ল্যান্থানাইট এলিমেন্ট। এটা আগে আমরা দেখে নিই। তাহলে সবার ১ম এ আমরা ল্যান্থানাইট এলিমেন্টের সবার কমন ইলেকট্রনিক স্টেট কি আছে? ১ম এ দেখো আছে জেনন। এটা আগে আমাকে ১ম এ লিখে নিতে হবে। তারপরে কি আসবে? তারপরে আমরা দেখতে পাচ্ছি 6s2 এসছে। তাই তো? আর 5d কতগুলো আছে? 5d1 আছে। আর 4f কতগুলো হবে? 4f যাবে হচ্ছে ১ থেকে ১৪ পর্যন্ত। এটা হচ্ছে কমন ইলেকট্রনিক কনফিগারেশন। এটা হচ্ছে ল্যান্থেনয়েডস। এটা হচ্ছে ল্যান্থেনয়েড। ল্যান্থেনয়েডের ক্ষেত্রে আমি এই ইলেকট্রন কনফিগারেশনটা কমন। তারপরে ধরো এখানে ১ দিলে সেরিয়াম, ২ দিলে প্রোসোডিয়াম এরকম পরপর আসবে F এর ক্ষেত্রে। ঠিক আছে? এইজন্য ১ থেকে ১৪ পর্যন্ত লিখলাম। কিন্তু মজাদার ব্যাপার একটা হচ্ছে সেটা হলো দেখো যে 5D র ক্ষেত্রে কিন্তু আমরা ভেরিয়েশন পাচ্ছি। মানে এটা 0 থেকে ১ এর মধ্যে। এবার কোনো জায়গায় দেখা যাচ্ছে কি ল্যান্থানয়েডের যে ডি এর যে 5 ডে যে ডি টা আছে ১ নম্বর সে একটা ইলেকট্রন আছে। সে একবার কোনো জায়গায় থাকছে আবার কোনো জায়গায় থাকছে। আমরা একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে নিই তাহলে বোঝা যাবে। দেখো লক্ষ্য করে এই যে আ সিরিয়ামের কি আছে? সিরিয়ামটি যেরকম হওয়া উচিত সেটাই আছে। 6s2 5d1 4f1, তাই তো? একটা F ঢুকবে। তারপরেরটা দেখো কত হওয়া উচিত? 6s2 5d2 4f2, কিন্তু দেখো এই যে D এর ইলেকট্রনটা সেটা কিন্তু সেখানে একটা থাকার কথা, সে কি করেছে? F কে দিয়ে দিয়েছে। দিয়ে F3 করে ফেলেছে। তারপর এটা একই রকমভাবে পরপর চলেছে D0 করে 4, 5, 6, 7। গ্যাডোলিয়ামে গিয়ে দেখো একটা মজাদার ব্যাপার হয়েছে। এখানে তো F8 হওয়ার কথা ছিল। আবার দেখো D পুনরায় আবার পেয়ে গেছে। তারপরেরটা আবার কি দেখো আবার D থেকে দিয়ে এখানে F9 করে ফেলেছে। দিয়ে আমরা পরপর দেখতে পাচ্ছি 66, 67, 68 করে লাস্টে যখন আবার আ 4F14 এসছে তার লাস্টে আবার কিন্তু D ব্যাক করেছে। তাহলে ঘটনাটা আমরা তাহলে কি দেখলাম? যে D একবার আসছে আবার D একবার চলে যাচ্ছে।
তাহলে এই জন্য আমরা 0 থেকে 1 এটা হচ্ছে আমার কমন ইলেকট্রনিক স্টেট, এটা আমরা করলাম। এবার আমরা যেটা আলোচনা করব যে এখানে কন্ট্রাকশন মানে সাইজটা আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে কেন? সেটাই হচ্ছে আজকের মূল বিষয়। সেটা আমরা একটু ছবি আঁকছি, দিয়ে আমরা পরে এটা বলে দেব। দেখো, ১ম এ আমরা একটা নিউক্লিয়াস এঁকে ফেলছি। তাহলে তার আগে কোন অরবিটাল আছে? অবশ্যই 4f আছে। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি আছে? অবশ্যই 5d আছে। তারপরে কি আছে? অবশ্যই 6s, যেটাকে আমরা বলছি আউটার মোস্ট সেল। তাহলে আউটার মোস্ট সেল বলতে কিন্তু এই 6s কে বোঝানো হচ্ছে। মানে বাইরের যেটা কক্ষ, সেটা হচ্ছে আউটার মোস্ট সেল। ঠিক আছে? এইটা কিন্তু 4f টা হচ্ছে ইনার অরবিটাল একটা, মানে ভেতরের একটা কক্ষ। 4f এবং 5d দুটোই ইনার অরবিটাল। ঠিক আছে? মজাদার ব্যাপার হলো, যখন আমরা যখন ল্যান্থানাইডের ইলেকট্রনিক কনফিগারেশন দেখছি, দেখো এখানে একটা ইলেকট্রন বা একটাও নেই, এরকম ইলেকট্রন ফিক্সড। এখানে ২ টো ইলেকট্রন ফিক্সড, এর বেশি নেই। ঠিক আছে? কিন্তু ইলেকট্রন আস্তে, আস্তে কোথায় ঢুকছে? এক, এক করে। যত আমি সেরিয়াম থেকে লুটেশিয়ামের দিকে যাচ্ছি, একটা, একটা করে ইলেকট্রন কি হচ্ছে? একটা করে ইলেকট্রন কি হচ্ছে? F এ কিন্তু ক্রমশ ঢুকছে। আচ্ছা, একটা জিনিস এবার এখানে চিন্তা ভাবনা করতে হবে যে F এ যদি ক্রমশ ইলেকট্রন ঢুকতে থাকে, তাহলে নিশ্চয়ই যে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে এখানকার ইলেকট্রনটাকে আকর্ষণ করবে বেশি। বাইরের ইলেকট্রনটার প্রতি আকর্ষণ কি হবে? ক্রমশ কমে যাবে। তাহলে আমরা আশা করেছি, আমাদের একটা মানে আশা রয়েছে, মানে আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা কি? যে যত আ F এ ইলেকট্রন ঢুকবে, তত কি হবে? এই সেন্টার থেকে আউটার মোস্ট সেলের মধ্যে অ্যাট্রাকশন ডিক্রিজ হয়ে যাবে। কি বোঝা গেল? বারবার পয়েন্টটা বলছি। ইট ইস এক্সপেক্টেড দ্যাট, যেটা আশা করা হয়েছে কি? যে যত ইনার অরবিটালে ইলেকট্রন ঢোকে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট সেলে কিন্তু অ্যাট্রাকশন কমে যায়। কারণ এই F এ যত ইলেকট্রন ঢুকবে, তাহলে ইলেকট্রন যত এন্টার করবে, তত কিন্তু নাম্বার অফ ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন আ ইন অরবিট যত হবে, নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিট যত হবে, আমরা দেখব স্ক্রিনিং কিন্তু তত বাড়বে। ঠিক আছে? স্ক্রিনিং কিন্তু তত বাড়বে। ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রন যত বাড়ছে অরবিটে, স্ক্রিনিং কিন্তু বেড়ে যাচ্ছে। এইটা কিন্তু আমরা একটা অবজার্ভ করছি। তাই তো? কিন্তু আমরা যেটা রিয়েলিটিতে দেখি, যেটা আমরা মানে অবজার্ভ করছি, সেটা কিন্তু অন্যরকম জিনিস অবজার্ভ করছি। সেটা কি? একটু ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে F এর সাইজটা কিন্তু অনেক বড়। F এর সাইজটা কিন্তু একটা বিরাট বড় সাইজ। ঠিক আছে? এখানে ইলেকট্রন যদি মানে ক্রমশ ঢুকতেই থাকে, সেখানে কিন্তু আমরা একটা জিনিস অবজার্ভ করব যে স্ক্রিনিং কিন্তু বাড়ছে না। কেন? মানে যেটা আমরা ভেবেছিলাম যে ইলেকট্রন ঢোকার জন্য স্ক্রিনিং বাড়বে এবং আউটার মোস্ট সেলে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা কমে যাবে, সেটা কিন্তু বাড়ছে না। কারণ সাইজটা বিশাল বড়। এখানে কিন্তু ইলেকট্রনটা অনেকটা ছড়িয়ে থাকে বা ডিফিউজ হয়ে থাকে। আর ডিফিউজ হয়ে থাকার জন্য কি হবে? এর কিন্তু স্কিনিং এফেক্ট খুব লো। মানে যতই ইলেকট্রন ঢুকুক না কেন, এর কিন্তু স্কিনিং এফেক্ট কিছুতেই বাড়বে না। কারণ সাইজ বড়, ইলেকট্রনটা চারিদিকে ছড়িয়ে আছে। যার জন্য কি হবে? আমরা একটা জিনিস অবজার্ভ করব যে আমাদের যে এখানে ইলেকট্রন ঢুকেছে এবং ইলেকট্রন ক্রমশ ঢুকতে থাকছে। এখনো ধরো ঢুকছে, মানে 4f এ যখন ফিল আপ শুরু হয়েছে, তখন কিন্তু এখানে একটা, একটা করে প্রোটন বেড়ে যাচ্ছে। এটা আমরা কিন্তু বুঝতে পারছি। তাহলে প্রোটন বাড়ার জন্য কি হচ্ছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়ছে নিউক্লিয়াসে। সেই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়েছে, সে কিন্তু আর এখানে অ্যাট্রাকশন করছে না। কারণ স্কিন এফেক্ট খুব কম। এ কিন্তু সরাসরি কোথায়? আউটার মোস্ট সেলে যে ইলেকট্রন আছে তাকে স্ট্রংলি অ্যাটাক শুরু করেছে। তাহলে আমরা যেটা ভেবেছিলাম যে যত প্রোটন বাড়বে এবং ইনার অরবিটালে অ্যাট্রাকশন করবে এবং বাইরে অ্যাট্রাকশনটা কমে যাবে।
কিন্তু আমরা উল্টোটা অবজার্ভ করছি। মানে আমরা কিন্তু অপোজিটটা অবজার্ভ করছি। সেটা কি? যে এখানে যত প্রোটন বাড়ছে, ঠিক আছে? এখানে যত আমার প্রোটন বাড়তে থাকছে এক, এক করে, কারণ 4f এ যত ইলেকট্রন ঢুকবে এখানেও প্রোটন বাড়বে। তত কিন্তু আমার আউটার মোস্ট সেলে কিন্তু অ্যাট্রাকশনটা অ্যাট্রাকশন ইলেকট্রনের প্রতি যে অ্যাট্রাকশন সেটা কিন্তু বাড়তেই থাকছে। তাহলে সাইজ কিন্তু মানে কমতে শুরু করেছে। যত আমরা দেখব কি যে যত ইলেকট্রন ঢুকবে F এ তত কিন্তু সেন্টার থেকে আউটার মোস্ট সেলে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা কিন্তু আরো বাড়তে থাকবে। সেটাই আমরা একটু এখানে লিখে দিয়েছি জাস্ট। এটা একটু নোট করে নেবে সবাই। দেখো এখানে বলছে যে আ এখানে যেটা বলছে যে ইলেকট্রন ইনিশিয়ালি এন্টার টু দ্য inner orbital like 4f also increases the number of proton which results the increase of effective তার মানে আমরা এটা বুঝতে পারলাম যত ইলেকট্রন ঢুকছে F এ তত কিন্তু আ একটা effective nuclear charge বাড়াচ্ছে। কিন্তু it is expected that আমরা বলেছিলাম আমরা আশা করেছি কি যে আমরা এক্সপেক্ট কি করেছি যে আ enrichment of electron in inner orbital increases skinning effect and decrease of interaction between nucleus and outermost তাহলে আমরা আশা করেছিলাম যে নিউক্লিয়াস আর কিন্তু আউটার মোস্টেলের মধ্যে আকর্ষণ বল কমিয়ে দেবে। এটা আমরা আশা করেছিলাম। ঠিক আছে? এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইজ অফ এ অরবিট ইজ ভেরি লার্জ অ্যান্ড স্ক্রিনিং এফেক্ট ইজ ভেরি লো। তার জন্য কি আন্ডার দিস কন্ডিশন সো স্ট্রংলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ স্ট্রংলি পুল দ্য আউটার মোস্ট সেল ইলেকট্রন তাহলে স্ট্রংলি কিন্তু আউটার মোস্ট সেল যে ইলেকট্রন আছে তাকে স্ট্রংলি অ্যাট্রাক্ট শুরু করেছে অ্যাজ এ রেজাল্ট ইনক্রিজ অফ এ ইলেকট্রন অ্যাট অ্যাট্রাকশন বিটুইন আউটার মোস্ট সেল অ্যান্ড নিউক্লিয়াস ইনক্রিজ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এর ফলে যে এই যে আউটার মোস্ট সেল আর এর মধ্যে কিন্তু অ্যাট্রাকশন পৌঁছে সো আমরা রেজাল্ট কি দেখতে পাচ্ছি যত আমার এফ এ যত আমার হচ্ছে এফ এ ইলেকট্রন একটা একটা করে ঢুকবে এখানে তত প্রোটন বাড়বে আমার এখানেও কিন্তু অ্যাট্রাকশনটা বেড়ে যাবে এই হচ্ছে আমাদের তাহলে ফ্রম সেরিয়াম সেরিয়াম থেকে আমার যদি লুটেশিয়াম হয় তাহলে আমরা সাইজটা দেখবো আস্তে আস্তে এখান থেকে কি হচ্ছে এখান থেকে কিন্তু কমছে এরকম আর কি হয়ে যাবে 14টা ইলেকট্রন আস্তে আস্তে সাইজটা এখান থেকে ডিক্রিজ করতে থাকবে। এই ছিল এর থিওরি। এবার আমরা একটু চলে যাব এর অ্যাপ্লিকেশন মানে এই যে সংকোচনের যে প্রভাবটা এর কি অ্যাপ্লিকেশন আছে সেটা আমরা একটা একটু করে দেখে নিই। আচ্ছা আমরা একটা অ্যাপ্লিকেশনে চলে আসছি যে যেটা বলছে যে জিরকোনিয়াম জিরকোনিয়াম আর হ্যাফনিয়ামের মধ্যে সাইজ প্রায় এক হয় কেন? এই জায়গাটা একটু বুঝতে হবে। ১ম এ আগে আমরা এক কাজ করি যে টাইটেনিয়াম, জিরকোনিয়াম, হ্যাফনিয়াম এই ৩ টের আগে ইলেকট্রন কনফিগারেশন লিখে ফেলি। ভালো করে খেয়াল করে দেখো এই ল্যান্থানাইডের পরে কিন্তু হ্যাফনিয়াম। তাহলে ল্যান্থানাইড যখন আমরা করেছি তখন কিন্তু 4f14 আ যে F এর যে ১৪ টা ইলেকট্রন কিন্তু এর মধ্যে নেই। কিন্তু ল্যান্থানামের পরে যেসব আছে মানে হ্যাফনিয়াম তার মাঝখানে এই ৫৭, ৫৮ থেকে ৭১ এই ইলেকট্রনগুলো কিন্তু এর মধ্যে ঢুকে পড়েছে। এই যে পজিশনে যেটাকে আমরা নিচে লিখেছি। তাহলে যখন হ্যাফনিয়াম আমরা করব তার মধ্যে কিন্তু 4f14 ঢুকে পড়েছে। তাহলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখে নিই। তাহলে আলোচনায় সুবিধা হবে। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে টাইটেনিয়াম আমরা দেখলাম, জিরকনিয়াম দেখলাম, হ্যাফনিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের 4f14 টা ঢুকে পড়েছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে একটা। তাহলে দেখো আমরা একটা বিষয় বুঝতে পারছি যে টাইটেনিয়ামের ধরো সাইজটা এইটুকু। জিরকনিয়ামের ধরো রেটটা এতটা বড় হবে। আর হ্যাফনিয়ামের সাইজটা ধরো এত বড় হওয়া উচিত। ঠিক আছে? কিন্তু দেখা যাচ্ছে কি যে অ্যাকচুয়ালি যে দেখা যাচ্ছে যে এখানে এটা হচ্ছে টাইটেনিয়াম টিআই, এটা ধরো জিরকনিয়াম জেড আর, এটা ধরো হ্যাফনিয়াম। এবার দেখা যাচ্ছে কি যে এইখানে কিন্তু একটা 4f14 ইফেক্ট চলে আসছে। 4f14 ইফেক্ট। এই 4f14 ইফেক্টটা থাকার জন্য কি হচ্ছে? ভালো করে তুমি খেয়াল করে দেখো যে এর যে নিউক্লিয়াস আছে, এই আগেরটার কনসেপ্টটি চলে আসবে। যেখানে কিন্তু ১৪ টা ইলেকট্রন 4f14 ১৪ খানা ইলেকট্রন এখানে কিন্তু এড হয়ে গেছে। তার জন্য ১৪ খানা কিন্তু এখানে
প্রোটনও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এইবার দেখো হ্যাপমিয়ামের কেসটা বলছি কিন্তু, হ্যাঁ? তাহলে এখানে 14 টা ইলেকট্রন হয়েছে, তার জন্য 14 টা প্রোটন অ্যাড হয়েছে। এবার 14 টা প্রোটনের জন্য কি হয়ে গেছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন বেড়ে গেছে, মানে নাম্বার অফ প্রোটন যদি আমরা বলি, নাম্বার অফ প্রোটন প্রপোর্শনাল টু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। ঠিক আছে? মানে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন পাওয়ার যেটা। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে নাম্বার অফ প্রোটনের জন্য। সেই প্রোটন কি করছে? 4f14 আমরা ইফেক্ট যে ইয়েটা কি আছে? স্লো স্ক্রিনিং ইফেক্ট। লো স্ক্রিনিং ইফেক্ট। লো স্ক্রিনিং ইফেক্টের জন্য আমরা কি হচ্ছে? এখানে তো আর ও আর এই 4f এর উপরে আর কোনো তার হচ্ছে কোনো প্রভাব নেই। ও তখন কি করছে? একদম এখান থেকে আউটার মোস্ট সেলে যে দুটো ইলেকট্রন আছে তার উপরে কিন্তু স্ট্রংলি অ্যাটাক করছে। যেরকম ল্যান্থানাইডের সংকোচন কন্ট্রাকশনে যেটা পেয়েছিলাম একই রকম। যে এখানে কিন্তু ল্যান্থানাইড কি একটা 1 বাই 1 ঢুকছিল, অ্যাট্রাকশন বাড়ছিল, আর এখানে অলরেডি 14 ইলেকট্রন চলে এসছে। তার মানে 14 টা প্রোটন এড হয়ে গেছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এতটা বেড়ে গেছে আর এ তো স্ক্রিন করতে পারছে না। 4f14 যেটা আছে এটা তো লো স্ক্রিনিং ইফেক্ট। তার জন্য কি হচ্ছে? একদম সরাসরি এখানে আউটার মোস্ট এর মধ্যে স্ট্রংলি অ্যাটাক করছে। এই স্ট্রংলি অ্যাটাক করার জন্য কিন্তু এর যে সাইজটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কিরকম হয়ে যাচ্ছে? ধরো টাইটেনিয়ামের সাইজটা এরকম আছে, জিরকনের সাইজটা এরকম আছে, আর ও কিন্তু একই রকমের সাইজ দাঁড়িয়ে যাচ্ছে। মানে এর রেডিয়াস আর এর রেডিয়াস আর, এর ধরো R1, তাহলে আমরা বলতে পারছি R1, ঠিক আছে? এটা ধরো R2, এটা R3 যদি বলি, তাহলে R1 থেকে R2 বড় হবে, কিন্তু R2 ইকাল টু R3। এই হচ্ছে, এটা হচ্ছে টাইটেনিয়ামের ক্ষেত্রে, এটা জিরকনিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে হ্যাফনিয়ামের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। আশা করি এই অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে। নেক্সট আমরা চলে আসছি ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্টটা একটু আমরা ভালো করে দেখে নিই। এটা কিন্তু আমাদের অনেক কিছুতে কাজে লাগবে। দেখো আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি, ধরো আমি একটা কার্ড আঁকি। ধরো আমি লেডে রাখছি। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই পিবি। এই ক্ষেত্রে দেখো আমি এবার টিন প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন আসছে। দেখো টিনের কি আছে? টিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আছে? ক্রিপ্টন, তারপরে আসবে হচ্ছে 4d10, 5s2, 5p2। এর ক্ষেত্রে কি চলে আসছে? লেডের ক্ষেত্রে চলে আসছে দেখো এখানে কি আসবে? জেনন, তারপরে কি আসবে? 4f14, তারপরে আসবে 5d10, 6s2, 6p2। আমি পিরিয়ডিক টেবিলটা আসছি, দেখো ভালো করে কোথায় রয়েছে একটু আমরা দেখে নিই, যে যার জন্য কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো কার্বনের যে ইয়েটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু রয়েছে, তাই তো? তাহলে এইখানে আমরা যেটা নিচ্ছি সেটা হলো দেখো ভালো করে, এই যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে এই যে লেডটা ভালো করে খেয়াল করে দেখো, এই দেখো এখানে ল্যান্থানাম, তারপরে হ্যাপমিয়াম, এর পরপর এসে কিন্তু লেড এসছে। তার মানে ও কিন্তু 6 পিরিয়ডে আছে। এবং এই যে ল্যান্থানামের পরে কি এখানে 4f14, তাহলে আমাকে যদি লেড আসতে হয় তাহলে আমাকে প্রথমে জেনন লিখতে হবে, তারপরে 6s2 লিখতে হবে, তারপরে এক ডি থেকে D10 পর্যন্ত লিখতে হবে। তার সাথে কিন্তু আমাকে 4f14 লিখতে হবে, কেন 4f14 এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এবার আমার লেডে যখন আমি চলে আসছি, লেডে কিন্তু আমার আ 4f14 টা অ্যাড হয়ে গেছে। এবার লেডে যখন 4f14 টা এড হয়ে গেছে, ঠিক ওই একই রকমভাবে আগের মতনই কি হবে? প্রভাবটা আমরা দেখতে পারবো। সেটা কি প্রভাব দেখতে পারবো? দেখো এখানে চলে এসছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 4f14 এর জন্য সেম ভাবে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোটন কতগুলো? 14 টা প্রোটন এড হয়ে গেছে। আর 14 টা প্রোটন কি করবে? এবার এই আউটার মোস্ট সেল যে ইলেকট্রন গুলো আছে সেইগুলোকে কি করবে? স্ট্রং। এখানে আউটার মোস্ট সেল কে আছে? আউটার মোস্ট সেল কিন্তু 6s আর 6p, মানে যেহেতু
ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 6 আছে। তাহলে এই 6s এটা ধরো এই 6p ধরলাম। তাহলে এই 6s কিন্তু স্ট্রংলি অ্যাটাক করবে। এটা আমরা জানি যে কেন অ্যাটাক করছে, কারণ 4f এর লো স্ক্রিনিং ইফেক্ট। এটা 4f এর ভেরি, ভেরি লো স্ক্রিনিং ইফেক্ট। তারপরে যে 5d আছে লো স্ক্রিনিং আছে, এই দুটো করবে। এইবার আমরা চলে আসছি যে 6s আর 6p র মধ্যে কাকে বেশি স্ট্রংলি অ্যাটাক করবে? 6s আর 6p র মধ্যে কিন্তু 6s কে বেশি স্ট্রংলি অ্যাটাক করছে। কেন? আমরা যে পেনিট্রেশন পাওয়ার দেখি, মানে ভেদন ক্ষমতা, মানে নিউক্লিয়াসের কাছে কে সবচেয়ে বেশি আছে। তাহলে আমরা দেখব S, তারপরে আসবো P, তারপরে আসবো D এবং ফাইনালি আসবো F। F কিন্তু নিউক্লিয়াসের কাছে আসে না। সবচেয়ে কাছে থাকে হচ্ছে S। ঠিক আছে? S যদি সবচেয়ে কাছে থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবা যে এই যে নিউক্লিয়াস আছে, সে নিউক্লিয়াস S কে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন করছে। দুটোর মধ্যে S আর P এর মধ্যে দুটোই কিন্তু আউটার মোস্ট সেল। S আর P, 6s 6p কিন্তু বোথ আর আউটার মোস্ট সেল ইলেকট্রন। আউটার মোস্ট সেল দুটোই কিন্তু আউটার মোস্ট সেল, বাট 6s is strongly attracted by the nucleus because penetration power of S is more than P। তাহলে 6a তে কতগুলো ইলেকট্রন আছে? 6a তে কিন্তু দুটো ইলেকট্রন আছে। তাহলে 6s তে দুটো ইলেকট্রন আছে, 6p তেও দুটো ইলেকট্রন আছে। এবার নিউক্লিয়াস এটার মধ্যে একে স্ট্রংলি অ্যাটাক করছে, যার ফলে কি হচ্ছে, S এর ইলেকট্রনগুলো কিন্তু ইনার্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইনার্ট হয়ে যাচ্ছে। এ কিন্তু রিঅ্যাকশনে আর পার্টিসিপেট করতে পারছে না। যেমন lead অ্যাকচুয়ালি কতগুলো ইলেকট্রন ছাড়ার কথা ছিল? 6 এর আর 6 পে যদি 6s আর 6p কে যদি ছেড়ে দেয়, তাহলে +4 হওয়া উচিত কত ছিল? দুটো ইলেকট্রনকে ও ছেড়ে দিল। কিন্তু ও কি করছে? ও যখনই ও দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ও কিন্তু সাথে, সাথে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে যাচ্ছে। তার জন্য কি দেখা যাচ্ছে? ও কিন্তু Pb2+ এ কনভার্ট হয়ে যাচ্ছে। কারণ ও চাইছে যে 6s যেটাকে, সেটাকে কিন্তু কিছুতেই ছাড়তে চাইছে না। সেই জন্য আমরা দেখতে পারি যে নরমালি যে লেডের আমি কনফিগারেশনটা আবার লিখে ফেলছি। xenon 4f14 5d 10 6s2 6p2। নরমালি যেটা হয় সেটা হচ্ছে দুটো ইলেকট্রন ছাড়ে, ছেড়ে কি হয়ে যায়? ও Xc4f14 5d10 6s2 6p0। এই কনফিগারেশনটা হচ্ছে স্টেবল কনফিগারেশন। আর আনস্টেবল যদি আমি বলি, তাহলে কি হবে? সেটা হবে Xc4f14 5d10 6s0 6po0। এটা কিন্তু Pb4+। তাহলে আনস্টেবল যদি Pb4+ হয়, ও সাডেনলি কি করবে? দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কি করবে? ও কিন্তু Pb2+ এ Pb2+ এ কিন্তু ও কনভার্ট হয়ে যাবে, মানে এই কনভার্সনটা চলে আসবে। তাহলে এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? যে হোয়াই Pb4+ অ্যাক্ট অ্যাজ অক্সিড্যান্ট, এটা দিতে পারে যে Pb4+ কেন অক্সিড্যান্ট করে। ঠিক আছে? তার কারণ কেন? কারণ Pb4+ ডাইরেক্ট কনভার্ট হয় ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। ঠিক আছে? Pb4+ কনভার্ট হয় হচ্ছে Pb2+ এ হচ্ছে ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। সেই জন্য কিন্তু ও হচ্ছে Pb4+ থেকে Pb2+ এ কনভার্ট হয়ে যায়। নেক্সট আমরা চলে আসছি আরেকটা প্রবলেমে, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই ৩ টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্যাপার দেখে ফেলতে পারি। সেটা কি? আমরা লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে ফসফরাস কতগুলো ইলেকট্রন বন্ডিং এ ইউজ করছে? ৫ টা ইলেকট্রন। আর্সেনিক কতগুলো ইলেকট্রন ইউজ করছে বন্ডিং এ? ৫ টা ইলেকট্রন। অ্যান্টিমনি কতগুলো ইলেকট্রন ইউজ করে? ৫ টা ইলেকট্রন। কিন্তু বিসমাথ কিন্তু ৩ টে ইলেকট্রন বন্ডিং এ ইউজ করে। ওয়াই? তাহলে বিসমাথের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা একই রকম ভাবে দেখে ফেলি। সেটা কি আছে? ওই একই রকম xenon 4f14 5d10, তারপরে কি আছে?
6:6 6p3। এবার নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, তোমরা বুঝতে পেরেছো যে ডিউ টু প্রেজেন্স অফ 4f14 কি হচ্ছে, এখান থেকে নিউক্লিয়াস কি করছে, স্ট্রংলি অ্যাটাক করছে কাকে, 6s2 কে স্ট্রংলি পুল করছে। তাহলে অনলি পার্টিসিপেট এই দিস থ্রি ইলেকট্রন ইন বন্ডিং। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি যে মেল্টিং পয়েন্ট অফ বিসমাথ কিন্তু আহ, কমে আসছে, মেল্টিং পয়েন্ট অফ বিসমাথ কিন্তু কমে আসছে। এই এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সাইজের এফেক্ট দেখতে পাচ্ছি, আমরা অক্সিডেশন নাম্বার চেঞ্জের এফেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। আচ্ছা, আমরা একটা বিষয় একটু বলতে চাইছি, সেটা হলো ধরো যে স্ক্রিনিং এফেক্টের একটা অর্ডার, স্ক্রিনিং এফেক্টের একটা অর্ডার আসছে। কি কি অর্ডার আসছে দেখো, একটা জিনিস মনে রাখবে যে আমরা তো জানি যে সবচেয়ে বেশি স্ক্রিন কার এস, তারপরে পি, তারপরে ডি, লাস্টে এফ, তাই তো। এফ এর সবচেয়ে কম হয় স্ক্রিনিং। আচ্ছা, এবার যদি সবকটা ডি এর মধ্যে আমরা দেখি, ডি এর মধ্যে কিন্তু 3D গ্রেটার দ্যান 4D গ্রেটার দ্যান 5D, লাস্টে আসবো 6D। ঠিক আছে, এফ ডি এর মধ্যে দেখছি। আর আমরা যদি আবার এফ এর মধ্যে দেখি, তাহলে 4F গ্রেটার দ্যান 5F। তার মানে এফ এফ এর মধ্যে আবার মানে আমরা প্রোডাক্টটাকে সবচেয়ে কম বলছিলাম, 5F এর আরো কম। ডি ডি গুলোর মধ্যে কিন্তু সবচেয়ে কম হচ্ছে 6D, সবচেয়ে কম। ঠিক আছে, প্ল্যাটিনাম, গোল্ড এবং মার্কারিকে নোবেল মেটাল বলে কেন? ওয়াই প্ল্যাটিনাম, মার্কারি অ্যান্ড গোল্ড আর কল্ড নোবেল মেটাল? প্রথমে আগে আমরা চলে আসছি যে প্ল্যাটিনামের ইলেকট্রনিক কনফিগারেশন, তারপরে গোল্ডের ইলেকট্রনিক কনফিগারেশন আর মার্কারি ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে। প্রথমে প্ল্যাটিনাম আসছি, প্রথমে আগে জেনন আমরা লিখে নিচ্ছি, কারণ এখানে সবকটাতে জেনন কমন আছে। কারণ 14 5D9 6s, গোল্ডের ক্ষেত্রে 6s1, তারপরে আমরা দেখতে পাচ্ছি 4f14। তাহলে এখানে আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা লক্ষ্য করো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা করে 4f14 রয়েছে। এবার আমরা একই রকম ভাবে আগের মতনই আমরা কনসেপ্টে চলে আসছি। সেখানে কি বলছে যে 4f14 এর জন্য আমরা কি একই রকম ভাবে দেখতে পারবো, এই এটা নিউক্লিয়াস রয়েছে এখানে 4f, আর এখানে ধরো বাইরের অরবিটাল 6s2, তাই তো। 6s2 রয়েছে, কোনো জায়গায় আবার 6s1 রয়েছে, সেগুলো আমরা দেখছি। তাহলে যত 4f14 4f14 এর জন্য কি হবে, 14টা যদি এখানে ইলেকট্রন যুক্ত হয় এক্সট্রা, তাহলে এখানে 14টা কি হবে, প্রোটন অ্যাড হবে। আর যেহেতু এর কি লো স্ক্রিনিং এফেক্ট, সেই জন্য আমরা কি সেন্টার থেকে আমাদের নিউক্লিয়াস থেকে আর আউটার মোস্টে স্ট্রংলি অ্যাটাক হবে, যেটা আমরা আগেও পড়েছি এবং এখনো বলছি। এবার দেখো এখানে যে এক্সট্রা যে স্পেশাল ব্যাপার আছে, তাহলে অনেকেই কোশ্চেন করতে পারে যে এর আগেও যে মেটালগুলো যেমন ইরিডিয়াম, অসমিয়াম, রিনিয়াম, এগুলো কেন তাহলে মোর রিঅ্যাক্টিভ হচ্ছে রাদার দ্যান প্ল্যাটিনাম, গোল্ড, একই যদি এফেক্ট হয়। কিন্তু এখানে একটা জিনিস দেখো, আমরা ডি এর কন্ট্রাকশন কিন্তু আমরা জানি, মানে যে ডি অরবিটাল গুলো থাকে সেখানেও কিন্তু আমরা কন্ট্রাকশন পড়েছি। ঠিক আছে, এফ এর শুধু কন্ট্রাকশন আমরা আহ, মানে পড়েছি, তা মানে পড়লাম আর কি, কিন্তু ডি এরও কন্ট্রাকশনও কিন্তু হয়। কারণ ডিতে যদি ডিও কিন্তু একটা ইনার অরবিটাল, ঠিক আছে, কারণ এখানেও যদি একই রকম ভাবে ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম ধরো ধরো আয়রন যদি বলি, তাহলে কি আছে ধরো, এখানে কিন্তু একই রকম ভাবে আর্গান, ঠিক আছে, 3D, ধরো 6, আর ধরো 4s2, এখানে কিন্তু ডিটাও কিন্তু একটা ইনার অরবিটাল। তাহলে ডিতেও যদি ক্রমশ ইলেকট্রন বাড়তে থাকে, ডিতেও যদি কোনো ক্রমশ ইলেকট্রন 1 থেকে 10 এরকম বাড়তে থাকে, এখানেও কিন্তু একই রকম ভাবে এফ এর মতনই এফেক্ট হবে। ঠিক আছে, এখানেও কিন্তু প্রোটন বাড়বে, সেন্টারে সেন্টারে প্রোটন বাড়তে থাকবে, যার ফলে কি হবে, সেন্টার থেকে কিন্তু আউটার মোস্ট ইলেকট্রনের প্রতি স্ট্রংলি অ্যাট্রাক্ট হবে। এবার ব্যাপারটা হচ্ছে ডি এর যে স্ক্রিনিং এফেক্ট, সেটা কিন্তু এফেক্ট থেকে কিছুটা বেশি, যার জন্য বেশি থাকার জন্য কিন্তু যে স্ট্রং অ্যাটাকটা আমরা 4f14 এর জন্য পাচ্ছি, সেটা কিন্তু এইখানে ডি এর জন্য ততটা পাবো না।
এইটাই হচ্ছে একটা ডিফারেন্স। আর কিছু না। মানে F এ যে কন্ট্রাকশনটা হয়, D তে কন্ট্রাকশনটা সামান্য হয়। এই হচ্ছে যেহেতু স্ক্রিনিং ইফেক্টটা আ D এর বেশি। কারণ অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি। সবচেয়ে কম F, তারপরে হচ্ছে D, তারপরে হচ্ছে P, তারপরে হচ্ছে S। মানে স্ক্রিনিং ইফেক্ট সবচেয়ে বেশি S এর, আর F এর কিন্তু সবচেয়ে কম। তাহলে এইখানে যদি আমি কনফিগারেশনটা আগে দেখি, তাহলে কি আছে দেখো ভালো লক্ষ্য করে, যে এখানে কিন্তু F 5D9 আছে। এখানে কি আছে 5D10 আছে। এখানেও 5D10 আছে। তার মানে এখানে D মোটামুটি মোরাললেস এখানে সব মিলিয়ে আমি বলতে পারি D মোরাললেস ফুলফিল। আর D মোরাললেস ফুলফিল থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি 4F14 যেরকম 14 টা প্রোটন বাড়িয়েছে, D ও কিন্তু মোটামুটি 10 টা ইলেকট্রন বাড়াবে। তাই তো? তাহলে D আর F দুটোই কিন্তু সেভাবে স্ক্রিন করতে পারছে না। আমি আরেকটা পেজে বুঝিয়ে দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। যে ধরো এখানে রয়েছে, এখানে ধরো 4F14 রয়েছে। তার সাথে ধরো 5D ও রয়েছে। সেও মোরারলেস 10 টাই, হ্যাঁ? ৯ আর ১০ প্রায় কাছাকাছি। আর এখানে ধরো মোটামুটি 6s রয়েছে। ধরো ২ টো ইলেকট্রন আমি ধরলাম কাছাকাছি। ধরো 1 থেকে 2 এ ধরো ২ টো ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো এই 4F14 14 টা ইলেকট্রন আর 5D মানে ১০ টা। মোটামুটি কত? ১০ আর প্লাস ১০ আর ১৪ কত হচ্ছে? ২৪ টা প্রোটন কিন্তু এক্সট্রা বেড়েছে। তাহলে এবার বোঝাই যাচ্ছে কিরকম স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে। কিন্তু স্ক্রিনিং কিন্তু এর সবচেয়ে লো, এর কিছুটা লো। তাই তো? তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ প্রচুর বেড়ে গেছে। কি করছে? এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ স্ট্রংলি অ্যাট্রাক্ট করছে কাকে? এখানে কিন্তু 6l ইলেকট্রন দুটোকে অ্যাট্রাক্ট করছে। বা একটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে যেখানে যেটা আছে। তাহলে এইগুলো কি হচ্ছে? এগুলো কিন্তু পুরোপুরিভাবে ইনার্ট হয়ে যাচ্ছে। স্ট্রংলি ইনার্ট হয়ে যাচ্ছে। যার জন্য কিন্তু প্লাটিনাম, তারপরে গোল্ড, তারপরে মার্কারি, এই যে মেটাল গুলো আছে, এগুলোর কিন্তু কোনোভাবেই এদের যে আউটার মোস্ট ইলেকট্রন কিন্তু কোনোভাবে কোনো রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে না। ইন জেনারেল কন্ডিশন। তাই জন্য আমরা কি করছি যে যখন আমরা নেচারে কিন্তু আ প্লাটিনাম, গোল্ড আর মার্কারি কিন্তু পিওর স্টেটে আমরা পেয়ে থাকি। একই রকমভাবে আমরা আরেক কিছু অ্যাপ্লিকেশন এ চলে আসি। সেটা কি আছে ধরো, যেটা আমরা দেখতে পাচ্ছি যেরম ধরো টিন আর প্যালাডিয়াম, এদের যে আয়নায়সন পোটেনশিয়াল, তাই তো? ইলেকট্রন বের করতে আ যে এনার্জি লাগে, কারণ আমরা জানি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন টপ টু বটম কি হয়? আয়নায়সন পোটেনশিয়াল কমে যায়। তাই তো? সাইজ বাড়ছে, আয়ন কমে, এটা পিরিয়ডিক টেবিলে রয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে টিন পর্যন্ত কিন্তু কমলো। কিন্তু টিন থেকে সরি, এটা হচ্ছে লেড হবে। প্যারাডাইম ভুল করে লিখে ফেলেছি। এটা হচ্ছে লেড, পিবি, হ্যাঁ, পিবিতে আমরা হট করে কি দেখতে পাচ্ছি? থেকে লেডে কিন্তু এখানে কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেড়ে গেছে কিছুটা। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আজকে এটুকু থাকলো। সবাই ভালো থাকবে।